টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আজকে আমরা নির্ধারণ করছি আলোচনার জন্য। মূলত সেটি হচ্ছে যে আমরা অনেকেই এদেশে যারা থাকি, এদেশে আসি বৈধভাবে, 5 বছর থাকি বা যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করবার পরে আমরা একসময় এদেশের নাগরিক হতে চাই, সুন্দর পাসপোর্টের একজন মালিক হতে চাই, একটি সনদ পেতে চাই, যেটা ন্যাচারালাইজেশনের পরে যে সনদ বা সার্টিফিকেটটি দেওয়া হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমরা পেতে চাই। সেই বিষয়টি নিয়ে আছে আমরা কথা বলতে চাই যে সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার সহজ উপায়। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো বা কোনো আপডেট আছে কিনা সেটা জানতে চাইবো, যে এই পরীক্ষায় নতুন পদ্ধতি যেটা কার্যকরী হওয়ার কথা ছিল সেটা আদৌ হচ্ছে কিনা বা হলে কতদিনে হতে পারে। যদি এই ধরনের কোনো সংবাদ আজকের আমাদের আলোচকের কাছে থেকে থাকে সেটা আলোচনা করবো। তবে মূলত আলোচনাটা থাকবে আমাদের সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার সহজ উপায়গুলো। এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন থাকবে। সুপ্রিয় দর্শকের বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই ব্যস্ততা নিয়ে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আজকে আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য, ইতিমধ্যে আপনি শুনেছেন, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। যে এই যে সিটিজেনশিপ পরীক্ষা, যেটা আমি বলছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত একটি জিনিস, 5 বছর আমরা এই দেশে বৈধভাবে থাকার পরে আমাদের যোগ্যতা অর্জন করি যে সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে পাশ করে একটি পাসপোর্ট পাওয়া, একটি সনদ পাওয়া, এবং যেটার ভিত্তিতে পরবর্তীকালে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, আরও অনেক কিছুই করতে পারি। এই বিষয়গুলো আমরা আজকে কথা বলবো, যে কিভাবে, কোন পদ্ধতিতে আমরা এই সহজে পাশ করতে পারবো, কত নম্বরের পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা নাকি লিখিত, সিভিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি সবগুলোতেই পাশ করতে হয়, N400 যেটি আছে সেটাতে মোট কতগুলো প্রশ্ন, ইত্যাদি নানান প্রশ্ন থাকবে। এবং আপনার আলোচনার মধ্যে দিয়ে আমি হয়তো সেই প্রশ্নগুলো করব। এখন আপনি যদি এই সিটিজেনশিপ পরীক্ষার পাশের বিষয়টি নিয়ে সহজ পদ্ধতিতে যদি বিস্তারিত আলোচনা করেন, তাহলে এই মুহূর্তে যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন বা আগামীতে যারা পরীক্ষা দেবেন, তারা অন্তত আপনার এই আলোচনার মধ্য দিয়ে তারা জানতে পারবে, বুঝতে পারবে, আশ্বস্ত হতে পারবে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। হ্যাঁ, এটা সত্য কথা যে আমি শুনেছি যে আজকে ন্যাচারালাইজেশন নিয়ে আলাপ করতে হবে, এবং আমি আসার পরে মানে একটু আগেই শুনেছি। তো কিন্তু যেই স্কোপটা সঞ্চালক মহোদয় এইমাত্র আমাকে জানালেন, আপনাদেরকেও জানালেন, একই সাথে আমি শুনেছি, সেই ব্যাপারে আমার মানে আমি সময়টা একটু কম ব্যয় করতে চাই। সেটা হচ্ছে এক কথায় উত্তর, আপনি যেদিন থেকে গ্রিন কার্ড হোল্ডার হলেন সেদিন থেকে আপনি সিটিজেনশিপের জন্য পড়াশোনা শুরু করবেন। এক প্যারাগ্রাফ সারাদিনে, তাতেই হবে। এ না হলে ওই পরীক্ষার 2 দিন আগে কি যেন বলে মাথায় তেল দিয়ে ম্যাট্রিক পরীক্ষার মতো পড়ালেখা করবেন, ওসব চলবে না। হ্যাঁ, আপনি অল্প অল্প করে, এবং সেটা খুবই সিম্পল উপায় আছে। USCIS এর সাইটে
হ্যাঁ, ওই যত ধরনের প্রশ্ন হয় সেগুলোর উপরে আপনার ওই ঘুরে ফিরে আপনি প্রশ্নের উত্তর দিবেন। হলে তো ভালো কথা, সেটা খুব ভালো প্রিপারেশনের বিষয় না আমি মনে করি। না হলে কেন হলো না, হ্যাঁ, ওটাতে আপনি আরো ভালো শিখবেন। হ্যাঁ, ওভাবে করে আপনি মানে অনির্দিষ্টকালের জন্য সময়ের জন্য আপনি প্র্যাকটিস করে যেতে পারেন। আপনি 4টা প্রশ্ন থাকে প্রথমে, তারপরে আবার তা আপনি জাস্ট এই 4টা করে একটু পড়তে থাকেন। তা না হলে হঠাৎ করে পড়ে আপনি কিছু করতে পারবেন না, এগুলো একটা কথা। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টের সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন না। চেষ্টাটা এই জন্য বললাম, একটা তো আছে নিজে কাজ করবেন, খারাপ কাজ করবেন, সেটার থেকে আপনি জানেনই যে আপনার করা উচিত না। কিন্তু অনেক সময় আপনার পরিস্থিতিটা এমন হয় যখন আপনি জড়িয়ে যাবেন, ওখান থেকে যেন চেষ্টাটা করেন যে একটু সাবধান থাকা, প্রোঅ্যাক্টিভভাবে, যাতে আপনি বিপদেটা না পড়েন। হ্যাঁ, এটাতে মানে অনেক সময় এটা হয় এবং এতে করে আপনি বিপদে পড়বেন। কারণ পরীক্ষাটা তো শুধু ওই যে 100 প্রশ্ন করবে ওটা না, আপনার ওভারঅল একটা ব্যাপারে। তো যাই হোক, এটা একটা জিনিস। আপনি 100 প্রশ্নের কথা বলছেন, আসলে সিটিজেনশিপ পরীক্ষায় মোট প্রশ্ন কয়টি করে সাধারণত? 10টা প্রশ্ন, মানে কথা হচ্ছে যে কোন বিষয়ে। কারণ আপনি আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে যাই, যখন ফিঙ্গারপ্রিন্ট, তখন তো আমাদের একটা বই দিয়ে দেয়, ওই 100টা প্রশ্নের বই দিয়ে দেয়, তার মধ্যে ওর মধ্যে থেকেই প্রশ্ন করে 10টা প্রশ্ন, এর মধ্যে মোট 10টা প্রশ্ন হয়। এটার মধ্যে 10টার মধ্যে কয়টি প্রশ্নের জবাব দিলে আর ওখান থেকে প্রশ্ন ধরে না? 6টা। 6টি। আচ্ছা, কিন্তু এখানে কথা আছে, আমি উইথ অল ডিউ রেসপেক্ট আমি আপনার সাথে বিরোধিতা করছি। আপনার তারও বেশ আগে এক প্রশ্ন হয়ে যায় যে এই প্রশ্নের জন্য আপনার ওখানেই শেষ। আপনি মানে আরেকটা ডেট পেতে পারেন, কিন্তু ওই প্রশ্নের উত্তরই আপনি শেষ। যেমন আপনি গেলেন, আপনি আপনার কাগজটা ইন্টারভিউ নোটিশটা করলেন, সাবমিট করলেন, ওয়েট করছেন, অফিসার তারপরে ডাকলেন, ডেকে আপনাকে রুমে নিয়ে গেলেন। তো অনেক সময় অফিসাররা ব্যস্ত থাকেন, অন্য আগের ফাইলটা শেষ করে তারপর আপনারা কী করবেন এর মধ্যে বসতে বললেন, অ্যাটর্নি সহ গেলেন বা নিজে গেলেন, বসতে বললেন। আচ্ছা, তো তারপরে যখন উনি রেডি হলেন আপনাকে প্রশ্ন মানে পরীক্ষা নেওয়ার জন্য, আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাকে বললেন যে আপনি দাঁড়িয়ে মানে শপথ দেন ডান হাত তুলে। এখন আপনি তো ওই 100 প্রশ্ন পড়ে গেছেন, সেটার থেকে আপনি জিজ্ঞেস করতেছেন 10টা হবে না 6টা হবে ইত্যাদি। কিন্তু ওই যে এই প্রশ্নটা আপনাকে বললেন যে আপনি, এবং সেটা ইংরেজিতে করবে, যে আপনি দাঁড়ান এবং ডান হাত তুলে শপথ নেন, ওইটাই আপনি বুঝলেন না। এবং দ্যাট হ্যাপেন টু মাই ক্লায়েন্ট। সে তো 100 প্রশ্ন পড়ে গেছে। হ্যাঁ, দ্যাট হ্যাপেন টু মাই ক্লায়েন্ট। তো এই যে আমার কথাটা হচ্ছে, আমি একটু ডিফারেন্ট ভাবে আমি প্রেজেন্টেশনটা জানি যে প্রক্রিয়াটা কি, আসলে কি হয় সেখানে। আপনি যেহেতু অ্যাটর্নি, আপনাদের অনেক ক্লায়েন্টের সাথে আপনারা যান, আবার অনেকে একাই যায়, তো সেক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি, মানে অ্যাটর্নি নিয়ে যান আর না যান, ওখানে যাওয়ার পরে ইন্টারভিউতে অ্যাটর্নি রিপ্রেজেন্টেশনটা খুবই পরোক্ষ। হ্যাঁ, আচ্ছা, ওখানে যাওয়ার পরে এই যে আমি যেই কথাটা বললাম, এই যে দাঁড়াতে বললো, আপনি তো পড়ে গেছেন প্রেসিডেন্টের নাম কি, গভর্নরের নাম কি, কিন্তু বললো স্ট্যান্ড আপ এন্ড রেইজ ইউর রাইট হ্যান্ড, ওইটা তো আর আপনি বুঝলেন না সে যদি না বুঝেন। সুতরাং আপনি যদি আমাকে প্রশ্ন করেন কয়টা প্রশ্ন পড়তে হবে, আমি ওই যে বললাম যে গ্রিন কার্ড পাওয়ার পর থেকে অন্তত তারপর আপনি মানে অনেক কিছু করতে হবে, এবং একটা হচ্ছে ওই পড়াশোনাটা। তারপরে এই যে ব্যাপারটা দৈনন্দিন জীবনে, তো কোথায় থাকো তুমি, ইংরেজিতে প্রশ্ন করলো, ব্রুকলিনে থাকি, তোমাদের কীভাবে আসছো, সাবওয়েতে আসছি, লেখো যে আমি এখানে বাসা থেকে সাবওয়েতে আসছি, জাস্ট লাইক দিস আপনাকে লিখতে দিবে। হ্যাঁ, কী কাজ করো, আমি অ্যাকাউন্টেন্ট, লেখো আই ওয়ার্ক এজ অ্যান অ্যাকাউন্টেন্ট। এইভাবে করে আপনাকে রেডি হতে হবে প্রাত্যহিক জীবনের বিভিন্ন বিষয়। এবং ওই যে ভদ্রলোক যে ওই যে বুঝলো না, হ্যাঁ, তখন অ্যাটর্নি তাকে বলতে পারে না তুমি দাঁড়াও, তোমাকে দাঁড়াইতে বলতেছে, ওইটা অ্যাবসলিউটলি প্রহিবিটেড। ইভেন ওইটাও না, এবং আকার ইঙ্গিতে বললেও হবে না। এই হলো কথা। ইন্টারভিউ শেষ, গিয়ে আপনি হয়তো আরেকটা ডেট পেতে পারেন, বা ওখানেই ফেল, শেষ।
তো ফলে আমি মনে করি দর্শকদের জন্য মানে যদিও আপনার সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমি ব্যর্থ হয়েছি, আমি দুঃখিত, কিন্তু কথাটা হচ্ছে আমি চাচ্ছি যে সামথিং ডিফারেন্ট। আমরা সেটাই চাচ্ছি, গতানুগতিকতা আলোচনার বাইরে যে আপনার কাছে যেগুলো আছে সেগুলো আমরা জানতে চাই। তো একটা তো আছে, বইয়ে লেখা আছে এবং সবাই রেডি হয়ে যায়। হ্যাঁ, সিভিক্সের প্রশ্ন, এইভাবে যে ধরনের কিছু আছে, জিওগ্রাফি আছে, একটু সামথিং ডিফারেন্ট। আচ্ছা, অনেক সময় আমরা পেছনে বসি, আমি এটাও আবার আরেকটা কারণে বললাম। হ্যাঁ, ওই অনেক সময় মানুষ আসে, প্রায় শেষ মুহূর্তে আসে, ও ধরনের কেস সাধারণত আমি নেই না। নর্মালি সিটিজেনশিপ ইন্টারভিউ বা ইভেন আমি চেষ্টা করি মানে সাধারণ ইন্টারভিউ করতে আমি না যেতে, ওখানে খুব একটা আমাদের কিছু করার থাকে না, সত্যি কথা। আচ্ছা, কিন্তু ওইখানে অনেক মানে আমি যেগুলোতে যাই অনেক ধরনের ইস্যুস থাকে, ডিপোর্টেশনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, পেছনে বসি কেন আসেন, যে জন্য ভাবেন যে অ্যাটর্নি নিয়ে গেলে একটু সুবিধা হবে। তো এতে করে যেটা হয়, ইভেন পাশে বসলে ও যে কোনো প্রশ্নই করে, এটা মানে কার ক্ষেত্রে হয় এটা আমি বিশেষ করে স্টেরিওটাইপ করতে চাই না, বয়স্ক মানুষ কি না মানুষ ইত্যাদি, হ্যাঁ, ওই অ্যাটর্নির দিকে তাকায়। তো প্রথম কথা হচ্ছে ওইখানে অ্যাটর্নি কোনো উত্তর দিতে পারে না, আপনাকে প্রশ্ন করবে, আপনাকেই উত্তর দিতে হবে। আচ্ছা, আর প্লাস তখন ডিপেন্ডেন্সির একটা ব্যাপার চলে আসে, সেই জন্য এটা এমন না যে অফিসারে বলেন বলে আমরা পিছনে বসি, পাউডি দেখে এটা কি উকিল সামনে বসতে পারলো না, পিছনে মানে যাতে করে তার আশেপাশে কোনো মানে হেল্পের জন্য না হয়ে উনি মানে নিজে থেকে নিজে আত্মনির্ভরশীল হয়ে প্রশ্ন উত্তর দেন, বলেন না ভাবেন যে অ্যাটর্নি উত্তরটা দিয়ে দেবে, বিকজ দ্যাটস নট অ্যালাউড। আচ্ছা, তো তাহলে যদি এই অবস্থাই হয়, যেহেতু আমার জানা নেই, কারণ আমি আমার পরীক্ষায় আমার অ্যাটর্নি লাগেনি, একাই ধরেন গিয়েছিলাম, তো তাহলে এই অবস্থায় আমরা তাহলে অ্যাটর্নি নেই কেন, যদি তার আপনার ভূমিকাই না থাকে? হ্যাঁ, তো ইন এনি কেস যারা নেন তারা বুঝবেন কেন নেন, বা আমরাও যেমন কারণ আমি আপনাকে আরেকটা কথা প্রথমে বলি, সিটিজেনশিপ ইভেন অ্যাপ্লাই করবেন কি না তার আগে যাওয়া উচিত অ্যাটর্নির কাছে। আচ্ছা, যদি আপনার মিনিমাম মানে এই সেন্স অফ রেসপেক্টটা থাকে আইনের প্রতি বা লয়ারদের প্রতি, সেটা হচ্ছে আমি মানে এই ধরনের একটা সিম্পল উদাহরণ দিই। আপনি ওই যে এয়ার ট্রাভেলের আগে যেমন আপনার ডাক্তারের সাথে আলাপ করা উচিত আপনার ফ্লাই করা ঠিক হবে কি না, কারণ সিটিজেনশিপে আপনি অ্যাপ্লাই করলে ন্যাচারালাইজেশন, এক আপনার অ্যাপ্রুভড হতে পারে, আপনি সিটিজেন হয়ে গেলেন, ভালো কথা। দুই, ডিনাইড হতে পারে, তাও খারাপ কিছু না, আপনি আবার পরীক্ষা দিবেন, বা হলো না আপনার গ্রিন কার্ড আছে। আরেকটা জিনিস হতে পারে উল্টো, ওইখানে আপনি গিয়ে ডিপোর্টেশন প্রসিডিংসে পড়তে পারেন। এবং আরও খারাপ জিনিস হচ্ছে কেউ কেউ ওই গ্রুপের তারা ওইখানে অ্যারেস্টেড হয়, সোজা কথা। তো ফলে আপনারা এই যে কথাটা বললেন অ্যাটর্নি রোলটা, সেটা আমি জানি যে কত রোগ, কিন্তু এখানে বললে মনে হবে যে আমি পয়সার জন্য বলতেছি যা আমার কাছে আসেন, আপনি নিজেই বুঝবেন এরকমের বহু মানুষ আছে। আমরা তো ম্যাক্সিমাম আমাদের কমিউনিটির লোকজন ভদ্রলোক মানুষ, ভদ্রমহিলা মানুষ, সমস্যা নাই, কিন্তু এরকম বহু কেস, এবং আমি যাই আপনার তাদের অনেক ধরনের আদার ইস্যুজ আছে, হ্যাঁ, আদার ইস্যুজ আছে, ক্রিমিনাল সিচুয়েশন আছে, ডিপোর্টেশন আছে, এ ধরনের বিভিন্ন কিছু আছে। সিটিজেনশিপ অ্যাপ্লাই করে উল্টো ডিপোর্টেশনে পড়তে পারেন, এটা যেটা আমি থার্ডটা বললাম, এটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। তো এটা একটা ব্যাপার। আর অ্যাটর্নির যেই মেইন ব্যাপারটা এখানে যে হেল্প করাটা, সেটা হচ্ছে প্রিপারেশনটা। আমি এমনভাবে প্রিপেয়ার করি, যেমন অ্যাসাইলাম ইন্টারভিউতে আমি যাই না, হ্যাঁ, আচ্ছা, তো ওই যে আমি বললাম যে কোনো ইন্টারভিউতেই তথ্যের যে ব্যাপারটা, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, হ্যাঁ, আপনি কবে আসছেন, হ্যাঁ, মানে এই যে প্রশ্নগুলা, এগুলো আপনাকেই উত্তর দিতে হবে, আপনার নাম অ্যাটর্নি বলে দিতে পারেন না। আচ্ছা, কিন্তু কীভাবে করে ধরেন এক্সক্লুশন প্রসিডিংস আপনি ছিলেন, আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, আমি নিয়ে যাই এবং গ্রিন কার্ড করাই, কোথায় তারা অ্যারেস্ট করার কথা, আপনার নামে ডিপোর্টেশন আছে, আপনাকে রেখে দেবে, আমি নিয়ে যাই এবং ফিরে আসি গ্রিন কার্ড নিয়ে, এরকম হয়। এটা তাদেরকে বুঝাতে হয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot?
think about other people. Learn more at nj.gov/health/vaccines. কিভাবে আন্ডার হোয়াট ল যে আপনার নামে ডিপোর্টেশন থাকলেও অনেক সময় সরাসরি গ্রিন আপনার নামে এখনও স্ট্যান্ডিং ডিপোর্টেশন অর্ডার আছে, হ্যাঁ, আপনি এটা কিভাবে পারেন তাদেরকে বুঝাইতে হয়। তখন তারা প্রথমে হচ্ছে যেমন ম্যাক্সিমাম হচ্ছে আইনটা জানে না অফিসাররা। আচ্ছা, তখন অ্যাটলিস্ট যদি ভদ্রলোক হয় ওই গটগট করে উঠলো এবং মানে রাগে হোক যেভাবে হোক বেরিয়ে গেল, কী ব্যাপার, তার সুপারভাইজারের কাছে যায়, অথবা ওই তাদের যে অ্যাটর্নি আছে তাদের কাছে ফোন করে, এটা শুনে বুঝে, আর আমি মেমোরেন্ডাম অফ ল দেই, বুঝাই কীভাবে কোন আইনের আন্ডারে, তো তখন তারা ওইখান থেকে গিয়ে শুনে আসে, তারপরে ইন্টারভিউ শুরু হয়ে গেল, মানে সে বুঝলো যে হ্যাঁ ইন্টারভিউ নেওয়া যায়, মানে জুরিসডিকশন আছে, তাকে প্রথমে আমাকে বুঝাতে হয়। তো ওগুলো আমরা করতে পারি, কিন্তু ওই যে আপনি মানে কবে কবে দেশে গেছেন, হ্যাঁ, কতদিন ছিলেন, আপনি কখনো অ্যারেস্টেড হয়েছেন কি না, ওই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারি না। ওইটার জন্য যদি আমাকে নিতে হয় ওইটার জন্য আমি যাই না। তো সেক্ষেত্রে আমার যখন ইন্টারভিউ কার্ড আসে বা ডেট আসে যে অমুক তারিখে আমার ইন্টারভিউ আছে, এই জিনিসগুলো আসার আগ পর্যন্ত তো এই ইমিগ্রেশনে যারা কাজ করে তারা তো আমার সমস্ত কিছুই চেক করে, চেক করে যদি দেখে যে হ্যাঁ আমার কোনো রকম সমস্যা নাই, তাহলেই তো ডাকে। না, নট নেসেসারি, নট নেসেসারি, নো, ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট, এই হলো কথাটা। আচ্ছা, তো যাই হোক, আমি আরেকটা বিষয়ে আমি আলাপ করতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি অ্যাপ্লাই করলেন, এই যেমন আপনার এই সূত্র ধরে বলছি যে তারপরেও যে ডাকে, আপনি গেলেন, গিয়ে দেখা গেল হচ্ছে না, মানে আপনাকে ওইখানে সবই আপনি পাস করেছেন, আপনি এসে বলবেন আমাকে, দেখেন আমি সবই পাস করছি, আমাকে দিল না বললে জানানো হবে, কি ব্যাপার, মানে জীবন থেকে নেওয়ার যে ব্যাপারটা আমরা তো ক্লায়েন্ট দেখি। আচ্ছা, উনি একবার পারমিশন নিয়ে, ওই যে 2 বছরের পারমিশন নিয়ে দেশে যায়, ওইভাবে গিয়েছিল। আচ্ছা, আরেকবার গিয়ে 11 মাস থেকে তারপরে আসছেন, হ্যাঁ, আমাকেই বুঝাচ্ছে একদিন আগে আসলেও তো হয়, মানে এরকম, তো আমাকে দেয় নাই। ব্যাপারটা হচ্ছে রেসিডেন্সি ব্রেক হয়ে যাওয়ার একটা চান্স থাকে বিভিন্নভাবে। ওই যে আপনি 2 বছরের জন্য যতই পারমিশন নিয়ে যান, তারপর ওই যে 6 মাসের বেশি গিয়ে থেকেছেন, এই যে এগুলোর কারণে আপনার রেসিডেন্সিটা ব্রেক হয়ে যেতে পারে। তো গেলে তখন একটা নিয়ম আছে, 4 বছর 1 দিনের একটা রুল, তখন ওই যে ব্রেকটা হলো তারপরে আবার 4 বছর 1 মাস 1 দিন পরে তারপরে আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি তো এই যে আপনি যেটা বললেন যে তা করে তো না, তারপর আপনার ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, হ্যাঁ, তারপর আপনার ইন্টারভিউ দিয়ে দিয়েছে, যাওয়ার পরে দেখলেন এই অবস্থা। ফলে ওই জিনিসগুলা আপনি আগে অ্যাটর্নির সাথে, হ্যাঁ, এই যে মানুষ যে এই যে কনসালটেশনে যেতে চায়, খালি চায় ফ্রি নিয়ে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ফ্রি হলে ওই ফ্রির মতোই পাবেন, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যে মিটিং আপনি যদি মানে দেখতে চান, আমি দেখাই দিতে পারি, হ্যাঁ, যে আপনার ইভেন অ্যাপ্লাই করাটা, এই যে এতগুলো টাকা দিয়ে অ্যাপ্লাই করবেন, এতদিন ওয়েট করলেন, এর মধ্যে বাইরেটারে ধরেন গেলেন না, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কখন কি আসে না আসে সব কিছু, যে এই যে মাথায় তেল তুল দিয়ে পরীক্ষার জন্য পড়লেন, সব শেষ হয়ে গেল, বিকজ আপনার করাটাই ঠিক কিনা ওটা আপনি আগে দেখলেন না। কিন্তু সেটা আপনি বুঝবেন, নিজের বুঝ পাগলও বুঝে, সুতরাং ওইটা আপনি বুঝবেন। আমি এখানে বলবো না যে আপনি যাবেন কি যাবেন না, এখানে খুনের মামলার আসামিও নিজেরটা নিজে করতে পারে, কি যেন বলে রিপ্রেজেন্ট করতে পারে, সুতরাং আপনি বুঝবেন আপনার কি করতে হবে। গেল তো, যাই হোক, এখন কথাটা হচ্ছে, কিন্তু হ্যাঁ আপনাকে একটু বুঝতে হবে আপনার। আচ্ছা, এইরকম হয় কি না, এরকম কেন হয় সেটা আপনার কাছে, সে সব কিছুই তার এখানে ঠিক আছে, ইন্টারভিউ দিয়েছে, পরীক্ষায় পাশও করেছে, কবে ওথ হবে সে ডেটও পেয়েছে, ওথের সময় সে উপস্থিত হয়েছে, অথচ তাকে ওথ নেওয়া হলো না, বললো যে আপনার কথা যে পরে জানানো হবে, কেন? এটা যে কোনো সময় আপনি যতক্ষণ পর্যন্ত ওথটা না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইউ আর এ ক্যান্ডিডেট। সোজা কথা, আপনি যতই কংগ্রেচুলেশনসের ডাক দিয়ে দেখ, যতই বলো আপনি পাস করেছেন, ইউ আর স্টিল, যেমন দেখবেন ওথের চিঠির ঠিক উল্টো দিকে কিছু প্রশ্ন থাকে, এবং এর মধ্যেও কিছু ঘটেছে কিনা, তার মানে দ্য হোল কেস ইজ স্টিল অ্যাকচুয়ালি পেন্ডিং আনটিল ইউ গো অন দ্যাট ডে, দে সি ইউ। যেমন আপনি দেখেছেন যে এর মধ্যে কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলোর উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় বা এর মধ্যেও যদি কিছু পাওয়া যায়, তাহলে আপনার ওথ হবে না, মানে আপনার সিটিজেনশিপ হবে না। তো সেক্ষেত্রে এরকম
তাহলে কি 6 মাস, 1 বছর, 2 বছর এরকমই সময় লাগতে পারে নাকি, বা ওইটার সমস্যা? যেমন এই মুহূর্তে আমি একটা লসুট করছি, আচ্ছা, যে ওই তাদেরকে ফোর্স করার জন্য, তাদের এরকম অবস্থা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো এরকম পেন্ডিং হয়ে আছে, ইন্টারভিউ হয়েছে, হ্যাঁ, ওটা হয়নি। ও কোনো রেজাল্টই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবং ওইটার দেখবেন ওই যে ইন্টারভিউ দিনে যে কাগজটা দিয়ে দেয় তার নিচে লেখা আছে 120 দিন যদি পার হয়ে যায়, আপনি ইচ্ছা করলে ইউ কুড গো সিক প্রোটেকশন, সাম কাইন্ড অফ লাইক রিকোর্স আছে। এবং আমি সেটা করি, কারণ এই যে মিষ্টি কথায় ছিঁড়ে ভিজে না, যে অনুগ্রহপূর্বক তাকে দিয়ে দেন, এই করেন সেই করেন, এগুলো ওরা ধরেও না। এটা আমি মানে বারবার বলেছি আর কি, যেগুলোকে কি বলে বারবার বলতে চাই না, এই হচ্ছে কথাটা। তো এই যে ব্যাপারগুলো, একটা হচ্ছে যদি সিটিজেনশিপের প্রশ্নে আসেই, আপনি শিওরলি জানবেন যে আপনার কোনো ধরনের যে আপনার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কি না। আচ্ছা, 2, আপনার নামে কখনো কোনো ডিপোর্টেশনের রিলেটেড কোনো কিছু আছে কি না। হ্যাঁ, মানে এইগুলা থাকলে এই ধরনের, বা 6 মাসের বেশি আপনি বাইরে ছিলেন কিনা, এই ধরনের যে বিষয়গুলো আছে, যেমন হ্যাঁ এখানে কথা আছে, আমার ক্লায়েন্ট মানে ছিল এরকম 6 মাসের বেশি ছিল, কিন্তু তার সিটিজেনশিপ হয়েছে। যখন ওই চিঠি দেওয়া হবে, মানে ইন্টারভিউর পরে বা কোনো সময় যদি দেওয়া হয় আপনার এরকমের সিচুয়েশন হয়েছে, হ্যাঁ, তখন ওগুলো নিয়ে আসলে তখন আমি ওগুলো ডিল করি। এবং আমি সাকসেসফুলি ডিল করেছি যে এরকমের কেন আমার আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস সামটাইমস দিস ইজ ওকে, এই ধরনের অবস্থা ল দেখিয়ে, ফ্যাক্টস দেখিয়ে এরকম করা যায়, এরকম আমি করি। তো আমার শুধু কথাটা হচ্ছে যে অ্যাটর্নির রোল কি আছে সেটা আমাদের বলতে একটু মানে আমার অন্তত বলতে একটু কি যেন বলে সংশয় না, একটু লজ্জা করে আর কি, সোজা কথা। কারণ এর মধ্যে একটু টাকা পয়সার গ্রান আছে বা স্মেল আছে, এটাকে যেভাবে পজিটিভ বা নেগেটিভ দেখেন, বিজনেসের একটা ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমাদের একটা রোল আছে, আমাদের থাকা উচিত। মানে যে আমরা যেহেতু লটা নিয়ে কাজ করি, আমাদের এক্সপেরিয়েন্স থাকার কথা, আমাদের যোগ্যতা থাকার কথা, সুতরাং ওইখানে যে লিগ্যাল ম্যাটার্সগুলা সেগুলা আপনি যেতেই পারেন লয়ারদের কাছে, কিন্তু ডিসিশন না আপনার, এই হচ্ছে কথাটা। তো আপনার কাছে আরও শুনবো এই বিষয়গুলো নিয়ে, এবং আরও প্রশ্ন হয়তো আপনাকে করব, বিশেষ করে N400 নিয়ে। কারণ অনেকেই আমরা শুধুমাত্র সিটিজেনশিপ পরীক্ষার জন্য ওই যেটা বললাম ফিঙ্গারপ্রিন্টের সময় 100টা যে প্রশ্ন দেয় সেটা নিয়ে আমরা থাকি। এবং আপনি যেটা বললেন ওখানে যে হাত রেইজ করে, হাত উঁচু করে শপথ নিতে হয়, এটা আমরা জানি না, বা কিভাবে কথা বলতে হয়, অনেক ক্ষেত্রে এটার উপরেও নির্ভর করে। কিন্তু অনেকেই আমরা শুধুমাত্র ওই 100 প্রশ্নের উপরেই জোর দিই, ওটা একদম ঠোঁটস্থ করে যাই। কিন্তু এর আগে যে আমরা যখন আবেদন করি N400, সেখানেও 50টা প্রশ্ন থাকে, সেটা সম্পর্কে অনেকেই আমরা জানি না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওই পোর্শনটায় পাশ করলেও N400 যে প্রশ্ন থাকে সেখানে পাশ করতে এর গুরুত্বটা কিভাবে হয়, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। তবে কয়েকজন দর্শক আমাদের টেলিফোনে আছে, আমরা একটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি 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 জি, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2007 জুনের 11 তারিখ। জি। এন্ড ভিসা ফি দিছি 2021 জুনে। এখন পর্যন্ত আমাদের ডাকতে আসে না, এবং 1 মাস আগে একটা ইমেল পাইছি যে 60 দিনের মধ্যে ডাকবে, কিছুই বুঝি না। এখন কি করণীয়, এটাই আপনার আলোচ্য, মানে আপনার জানার বিষয়? জানার বিষয় কি? অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা যদি অন্যরা শুনে থাকেন, এটা একদিক দিয়ে ভালো, যে তাহলে হয়তো এই প্রশ্নটা আর করবেন না। কারণ এই ধরনের প্রশ্নই আমরা বেশিরভাগ পাই, আমি দেখেছি। এবং আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তর আপনি জানেন। হ্যাঁ, আমি যেটা মনে করি যে আপনি প্রশ্নটা আপনার জন্য করেনি, আপনি জানেন, আপনি আপনার যে অ্যাটর্নি আছেন বা যে সমস্ত মুরব্বী মানুষরা, জ্ঞানী মানুষরা আপনাকে হেল্প করেছেন, ওনাদের কাছে আপনি রেগুলার যান, ওনার উত্তর দিয়েছেন। আপনার যেটা খারাপ লাগছে যে আপনি তো বুঝতে পারতেছেন এখানে, কিন্তু দেশে যারা আছে তারা তো
অনেক সময় বুঝতে চায় না যে ভাই বলেছিল আমাকে নিয়ে যাবে, বা হয়তো ওই বোনটাও বুঝতে পারতেছে কিন্তু বোনের হাজব্যান্ড বুঝতে পারছেন না, বোনের বাচ্চারা বুঝতে পারছেন না। তা আপনি হয়তো ওনাদের শোনানোর জন্য আপনি এই অ্যাটর্নির মাধ্যমে যদি এই ধরনের কথা হয় তাহলে হয়তো তারা একটু বুঝতে পারে, হয়তো এই ধরনের ভাবছেন। এবং আমি এত অবাক হব না, বিকজ এটাই বেশিরভাগ হয়। কারণ যারা এখানে এটা করছে তারা তো চাই খুব তাড়াতাড়ি বোনটা আসুক, বোনটাকে নিয়ে টাইম স্কোয়ারে যাবে, পিঠা খাবে, ভালো লাগবে, বোনের বাচ্চারা আসবে, বোনের হাজব্যান্ড আসবে। কিন্তু দেশের মানুষ তো অ্যাকচুয়াল সিচুয়েশনটা অনেক সময় জানে না, অনেক ধরনের কথা শোনে তারা, যার ফলে হয়তো এই ধরনের সিচুয়েশনটা হচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনার দিক থেকে যা করার ছিল আপনাকে অভিনন্দন জানাতে হয় যে আপনি সব সুন্দরভাবে শেষ করে এতদিন ধরে অপেক্ষা করে এই 2007 সাল থেকে আপনি সব এখন একদম পারফেক্ট সিচুয়েশনে নিয়ে আসছেন, যেটার জন্য আপনার বোনের ফ্যামিলি সবার উচিত আপনাকে ধন্যবাদ জানানো। বিকজ আপনি একদম সব রেডি করে আসছেন, শুধুমাত্র এখন ইন্টারভিউ, এটার উপরে আপনার কোনো হাত নাই, কোনো হাত নাই। 2020 সালে ডিকিউ হয়ে বসে আছে, সমস্ত ডকুমেন্ট সব কিছু দেওয়া আছে, তাদের পর্যন্ত ইন্টারভিউ হয় না এমনও আছে। সুতরাং আপনি আপনার বোনের জন্য যা করেছেন, মানে উনি তো করেনি, ওনার পক্ষ থেকে আমিও আপনাকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এটা শুধু আপনার না, এরকম বহু মানুষের আছে। আমি জাস্ট আশা করি কোনোদিন হয়তো আপনার বোন এই প্রোগ্রামটা দেখবে এবং ওনার যে কিন্তু উনি যে প্রশ্নটি করেছেন এবং যে ওনার বোনের জন্য আবেদন করেছেন 2007 সালের জুন মাসের 11 তারিখে, কিন্তু এই মাসের যে আমাদের ভিসা বুলেটিন আমাদের কাছে আছে সেখানে ওনারটা তো F4 ক্যাটাগরি, ভাই বোনের ক্যাটাগরি। তাদের দেখা যাচ্ছে 22 জুলাই 2007 পর্যন্ত তাদেরকে এই ভিসা বুলেটিনে ফাইনাল অ্যাকশনে আছে। কিন্তু ওনারটা জুন মাসের 11 তারিখ, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় আগে। তাহলে ওনারটা কেন কোনো খবর পাচ্ছে না? কি ধরনের সমস্যা হতে পারে? ফাইনাল অ্যাকশন বলতে কি বোঝায়? ফাইনাল অ্যাকশন তাদের কার্যক্রম চলছে ইন্টারভিউ। মানে আমি বলতে চাচ্ছি যে ওনার যারা যে জুলাই তো করেছে তাদের অবস্থাটা যে সমস্ত প্রসেসিং হয়ে তারা রেডি ফর ইন্টারভিউ, দ্যাটস দ্য ফাইনাল সিচুয়েশন। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে ওনার তো তারও আগে, হ্যাঁ তো 1 মাস আগে। আমি কি বললাম, 2020 সালে এই অবস্থা হয়ে বসে আছে, ইন্টারভিউ হয় না, এমনও আছে। আর ওনার তো মাত্র 1 মাস গেছে। হ্যাঁ, 1 মাস। সুতরাং আপনি মানে বুঝতেই পারতেছেন, ওনার যদি আরো সময় লাগে আমি অবাক হচ্ছি না। নাকি অন্য কোনো তথ্য বিভ্রাট বা কোনো কিছু? তাহলে ওরা চাইতো ওই যে চাওয়া চাইয়ের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখন তারা হয়ে এখন লাইনে আছেন ফাইনাল স্টেজে, এবং এটা উনি জানেন। আমি জানি যে উনি জানেন। যাই হোক, তো এখন যেহেতু আমরা হয়তো জানি, আমাদের কাছে হয়তো অতটা লাগছে না, কিন্তু 2007 আর 2024 17 বছর ধরে অপেক্ষা করছি। অপেক্ষা অনেক সময় অপেক্ষা তো মন খারাপ করতে পারেন, ইটস নট গোনা টেক ইউ এনিওয়্যার, রাইট। যে কারণে আমরা বলি যে অপেক্ষাটা তো মানে মৃত্যুর চেয়েও ভয়াবহ অবস্থা হয় অনেক সময়। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, কলেজে যাবে বা কলেজে যাচ্ছে, সেই জন্যে। তো সুপ্রিয় দর্শক, আসলে এখন আপনার আর কিছুই করার নাই, যেহেতু সব কিছুই আপনার ঠিকঠাক আছে। যে কোনো মুহূর্তেই হয়তো আপনি আপনার এই আবেদনে বা আপনার এই বোন যার জন্য আবেদন করেছেন, যে কোনো সময় ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। এটুকুনি বলা ছাড়া আর কিছু করার আপাতত নেই। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আরও দর্শক আছে এবং আমাদের ফেসবুকেও প্রশ্ন আছে। সাইফুদ্দিন একটি প্রশ্ন লিখেছেন, সেগুলোর আমরা জবাব দেব, তবে একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলছিলাম যে আরও কিছু প্রশ্ন আছে
এর মধ্যে প্রশ্ন রেখেছেন সাইফুদ্দিন। তিনি বলছেন যে হাউ লং টেক টাইম ফর অ্যাপ্লাইড ওয়েভার। তো এখন প্রশ্নটি অসম্পূর্ণ, কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ওয়েভার চাচ্ছেন সাইফুদ্দিন, যেহেতু এই বিষয়টি আপনি উল্লেখ করেননি সে কারণে আপনার এই প্রশ্নটির বোধহয় আমরা জবাব দিতে পারবো না। আর একটি প্রশ্ন লিখেছেন জনি চৌধুরী, মাই আপডেট অ্যাবাউট প্যারেন্টস কেস ডিকিউ কমপ্লিট সেপ্টেম্বর 2023। এটার ব্যাপারে আপনি কি কিছু বলবেন? না, এটার ব্যাপারে একটু আগে আমি বলেছি ডিকিউ হয়ে যাওয়ার পরে হ্যাঁ, তখন কখন ইন্টারভিউ ডাকবে এটা তাদের সময় অনুযায়ী এবং তাদের রিসোর্সেস এটসেট্রা এগুলার এটার উপরে নির্ভর করছে। আশা করি জনি চৌধুরী আপনার উত্তর পেয়েছেন। আমি এখন যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, যেহেতু আজকে আমরা একটু সিটিজেনশিপ নিয়ে কথা বলবো, তারপরে হাতে সময় থাকলে আমরা একটু ডিভোর্স নিয়েও কথা বলবো। তো এই ক্ষেত্রে যে N400 আমরা জানি যে দুটো পোর্শন সিটিজেনশিপ পরীক্ষার জন্যে, আপনি একটা পোর্শন নিয়ে আমরা কথা বলেছি এবং যেটা ওখানে যে কি পরিস্থিতি হয় সেটা বলেছি, এবং 100 প্রশ্ন নিয়ে 10টা প্রশ্নের মধ্যে 6টি জবাব দিলেই মোটামুটি হয়ে যায়, এই কথাগুলো আমরা বলেছি। কিন্তু অনেকেই আমরা ভুল করি, আবেদন যখন আমরা করি N400 যে ফর্মটার মাধ্যমে সেখানে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই এটা গুরুত্ব বুঝি না, এবং এখান থেকেও প্রশ্ন করাটা বাধ্যতামূলক এবং এটাও পাশ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে দেখা যায় যে একটা পোর্শনে পাশ করার পরে এই N400 অনেকেই আমরা ফেল করি। এর গুরুত্বটা আপনি একটু তুলে ধরবেন যাতে করে যারা এই প্রোগ্রাম দেখছেন তারা এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে। খুবই গুরুত্বপূর্ণ বিকজ যে জিনিসটা হয়, একটা পোর্শন থাকে ওই পুরো ইন্টারভিউর, যে ওখানে যে সমস্ত প্রশ্ন আছে শুধু ওইগুলো না, আপনার একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত যতগুলো ইনফরমেশন আপনি দিয়েছেন, আপনার নাম কি, অ্যাড্রেস কি, কোথায় ছিলেন ইত্যাদি থেকে শুরু করে কখনো কোনো অ্যারেস্টেড হয়েছেন কি না, কখন বাইরে গিয়েছেন, প্রতিটা জিনিস একটা লাল কালির কলম দিয়ে সামনে হাতে রেখে অফিসার আপনাকে আবার জিজ্ঞেস করবে, এবং ওখানে যদি আপনি উত্তর দিবেন, দেখবে মিলিয়ে যে আপনার মিলে কি না। তো কিছু কিছু জিনিস ওখানে অ্যামেন্ডমেন্ট করবে। ধরেন আপনার অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, ওটা খারাপ না, কিন্তু আপনার একবার অ্যারেস্ট হয়েছে, আপনি ওখানে লিখেছেন, আপনি বললেন 2বার হয়েছে এখন, বা আপনি ওখানে আপনি বললেন যে আপনি কখনো অ্যারেস্টেড হন নাই, আপনি কিভাবে এসছেন, ওখানে কি হয়েছিল ওটা নিয়ে কথাবার্তা হবে, এবং সেখানে দেখা গেল আপনার কথার সাথে ওই যে লিখিত অ্যাপ্লিকেশনের, এবং সেখানে প্রচুর প্রশ্ন থাকে ইয়েস নো, হ্যাঁ, ওখানে ওটা মিলল না, তখন এটার কারণে শুধুমাত্র যে আপনার ডিনাইড হবে তা না, আপনি একটা ফ্রড চার্জে পড়ে যাবেন, যে আপনি প্লাস মিথ্যা কথা বলেছেন, হ্যাঁ, এ ধরনের পড়ে যাবেন। তো ফলে এই ব্যাপারটা খুবই সাবধানে করতে হবে। এবং এই সুযোগে আমি একটা কথা বলতে চাই, যেহেতু এটার সাথে মিলছে, আপনি এর আগে হয়তো আপনি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলেন, তার আগে হয়তো অ্যাসাইলাম সিক করেছিলেন, হ্যাঁ, বা অন্য কোনো আরও অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন, ওগুলা সব তার সামনে থাকবে। ওই ফাইলগুলো সব একসাথে না করে তারা ইন্টারভিউ ডিসিশন নিবে না, এটা অন্তত শিওর। এগুলো সব একসাথে করা হয়, এবং এগুলো করতে গিয়ে এই যে ক্লারিক্যাল দেরিটা হয়, হ্যাঁ, এটা এমন না বললাম এই দিশায় ফাইলটা দিয়ে যান, ওটা ওরা ওই ব্যুরোক্রেটিক উপায়ে, এটা বাংলাদেশের থেকে 1000 গুণ খারাপ অবস্থা এখানে, হ্যাঁ, এটা পত্র লিখিল, তারপরে ওইখান থেকে আসতে মাসের পর মাস এরকম লেগে যায়। আচ্ছা, তো ওই সমস্ত অ্যাপ্লিকেশনে আপনি কি উত্তর দিয়েছেন আর এখন কি উত্তর দিচ্ছেন, এগুলোর সাথে মিলিয়ে একটা বড় ব্যাপার হয়, যেটা যে আপনি ফ্রড চার্জে পড়ে যান। আপনি গেলেন, আপনি সিটিজেন বিয়ে করেছেন, অ্যাপ্লিকেশন করছে, সব ঠিকঠাক, খুব ভালো, আপনাদের ইভেন একটা বেবি হয়েছে, এর মধ্যে গেলেন, আপনাকে এগুলো নিয়ে কোনোই প্রশ্ন করলো না, ওই যে আপনি একটা অ্যাসাইলাম সিক করেছিলেন ওইটার প্রশ্ন করলো, আপনি ওইটার কিছুই জানেন না, আপনি একটা জাস্ট করেছিলেন, লয়ারে কি লিখে দিয়েছে বা কোনো জ্ঞানী মানুষ কি লিখে দিয়েছে, হ্যাঁ, ওগুলো আপনার দিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন, এতেই আপনি খুশি, তারপরে ওইটা আপনি ভাবলেন যে ওইটা চলে গেছে, আমি আর ওইটা যাবো না। কিন্তু ওইটা ধরে আপনাকে এই যে ফ্রড চার্জে আনলো, এটার জন্য আপনার গ্রিন কার্ড, সিটিজেনশিপ এগুলো না হওয়ার চান্স মোটামুটি আমার কাছে হচ্ছে দেওয়া হবে না।
তারপর হচ্ছে এইটার ওয়েভার নিয়ে দৌড়াদৌড়ি করো, মানে একটা বিশ্রী একটা ব্যাপার। সুতরাং আপনারা কাইন্ডলি যদি এই ইন্টারভিউতে যেতে হয়, হ্যাঁ, অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই সমস্ত যেই ব্যাপারগুলো আমি বললাম এগুলো একটু খেয়াল রাখবেন, আপনার উপকারী হবে, অপকার হবে না। অনেক ধন্যবাদ। দুঃখিত। তো যেটি আমরা বলছিলাম যে N400-এর গুরুত্বটা, সেটি সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন, এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও যদি বলি, সেটা হলো যে আমার ইন্টারভিউর সময় N400-এর যে 50টি প্রশ্ন থাকে 50টিই ধরেছিল, এবং এটা খুব সহজ প্রশ্ন, খুব কঠিন না। 44টি 50টার মধ্যে 44টি হচ্ছে নো, আর 6টি প্রশ্ন থাকে যেটি ইয়েস, যে আমরা কোনটা মানবো। আর ওইগুলোর ক্ষেত্রে যেগুলো উনি বললেন, কখনো অপরাধ করেছিলেন কিনা, এটা হচ্ছিলেন কিনা, দুষ্কৃতিকারী ছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খুব কঠিন বিষয় না, কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যেটুকুন বলে, আমরা অনেকেই এই বিষয়টি উপেক্ষা করে থাকি, এবং সে কারণে খুব সহজভাবে যেটি আমার সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশন হয়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু সেখান থেকে আমরা একটু পিছিয়ে পড়ি। পরবর্তীতে আবার পরীক্ষা দিতে হয়, বা দ্বিতীয়বার যদি না করা যায়, তৃতীয়বারের জন্য আবার নতুন করে হয়তো আবেদন করতে হয়। তো সুতরাং এই বিষয়গুলো, হ্যাসেলগুলো বা এই অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে একটু বেরিয়ে আসার জন্য আজকে এই কথাগুলো আমরা বললাম। আমরা জানি এগুলো সব আপনারা জানেন, তারপরেও যাদের জন্য বলি, যদি কেউ একটু গুরুত্ব কম দিয়ে থাকেন, তাদেরকে গুরুত্বটা উপলব্ধি করা। আমাকে অনুমতি দিলে আমি একটু অ্যাড করতে চাই। আপনি এটা গুরুত্ব নিয়ে যখন কথা বলছেন, আমি একটা কথা বলতে চাই, সিটিজেনশিপটা কেন গুরুত্বপূর্ণ। এক, এটা হলে আপনি আপনার বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা স্ট্রেইট, মানে সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি এই দেশের সিটিজেন না হন, তাহলে আপনি যদি কোনো অপরাধের সাথে সামহাও জড়িয়ে যান, যেটার মানে যেই চার্জগুলো আনে, সেটার শাস্তি যদি 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই, তাহলেই আপনাকে ডিপোর্ট করে দেওয়া যায়, মানে যায়। তারপরে যদি আপনি এটা ঠেকাতে পারেন সেটা অন্য কথা, কিন্তু ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া হবে এবং ডিপোর্ট করে দেওয়া যায়। এবং সেটা কিভাবে, আপনাকে হয়তো আপনি দেখলেন না কিছু তো করতেছেন, আমি ভালোই আছি, কিন্তু আপনি যখন বাইরে যাবেন, গ্রিন কার্ড থাকা অবস্থায় বা অন্য কোনোভাবে, প্রতিবার আপনাকে নতুন একটা অ্যাডমিশন নিতে হয়। ওই যে আসলো, কোথায় গেছিল, এই করছিল, নুমদাম ছেড়ে দিল, এটা এর মধ্যেই আপনার নতুন করে অ্যাজ ইফ আপনি গ্রিন কার্ড পাচ্ছেন। এবং তখন এই যে রেকর্ড আপনার থেকে গেল, এটার কারণে অনেক সময় আপনি শুনবেন, আমাকে তারপর কি একটা রুমে নিল, তারপর কিছুক্ষণ রেখে ছেড়ে দিল, কিন্তু অনেকে আর ছাড়ে না। এবং দিল যে ধরনের কাগজপত্র দেয়, ওই কাগজগুলো ফেলে দিয়েন না, ওগুলা মানে কোর্টে যাওয়ার কাগজপত্র হতে পারে। মোট কথা, আপনার যদি সিটিজেন না হন, এনি টাইম আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়লে আমি অবাক হব না, ফর ভেরিয়াস রিজন। সেই জন্য বেস্ট হলো সিটিজেনশিপটা নিয়ে নিলে ভালো হয়। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। তো আমাদের হাতের সময় কম, জাস্ট ছোট্ট একটি প্রশ্ন রাখবো, যে অনেকেই আমরা বাবা মারা সিটিজেনশিপ পরীক্ষা দিই, পাশ করে যাই, কিন্তু আমাদের 18 বছরের নিচের বাচ্চা যারা আছে, এই চাইল্ড সিটিজেনশিপ প্রসেস বা প্রসিডিওরটা কি, তারা কিভাবে যাবে? এটা বেসিক্যালি 2000 সালে একটা আইন হলো, চাইল্ড সিটিজেনশিপ অ্যাক্ট, এবং সেটার ভিত্তিতে যদি বাবা মার একজনও সিটিজেন থাকেন, তাহলে, এবং আপনি যদি 18-র নিচে থাকেন, ইউ আর সিটিজেন অটোমেটিক্যালি। ইয়েস, ইউ জাস্ট হ্যাভ টু গো টু দ্য পোস্ট অফিস অ্যান্ড গেট দ্য পাসপোর্ট। কোনো আবেদন না করতে হবে না, শুধুমাত্র ওখান থেকেই চলে যাবে, যেটাই। এই হচ্ছে এদের জন্য এই নিয়ম। আর যাদের 18 বছরের বেশি, তাদের ওই বাচ্চাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, মানে ওইখানেও ব্যাপার আছে, ওই N600 এই ধরনের বিভিন্ন ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে যে এই আমি যেটা বললাম, যে যদি 18-র নিচে হয়, হ্যাঁ, এই ধরনের, এবং এই জন্য দেখবেন যে যদি তারা এরকম আসতে নেয়, তখন অ্যাফিডেভিট সাপোর্টের ব্যাপারটাও অন্যরকম হয়। বিকজ দ্য মোমেন্ট ইউ কাম ইন, যদি এরকমের সিটিজেনের বেবি হয়, মানে বাচ্চা হয় 18-র নিচে, আপনি তাহলে যেই মাত্র গ্রিন কার্ড নিয়ে এখানে ঢুকলেন, ওই মাত্র আপনি আবার সিটিজেন। এটা বেশ মজার। কিন্তু এরকম যদি ঘটনা ঘটে, বাচ্চাটির বয়স 18 বছরের নিচে আছে, আমরা সিটিজেন হয়ে গিয়েছি, কিন্তু আমি ওই পাসপোর্টের জন্যে বা ইয়ার জন্য আমি আবেদন করিনি, কিন্তু যখন আমি আবেদন করেছি তখন আমার বাচ্চা 18 বছরের বয়স পার হয়ে গেছে, সেই মুহূর্তে এই বাচ্চাটির কি অবস্থা? না, 18 পার হয়ে গেলে তার আপনি তার ক্ষেত্রে ওই নর্মাল যে নিয়ম, তখন আবার ওই আমাকে পরীক্ষা দিতে হবে সে বাচ্চাকে আবার? না, আপনার
যারা মানে আন্ডার 21 যে চাইল্ড, হ্যাঁ। ওটা বলে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, নট ন্যাচারালাইজেশন। দুই জিনিস। আচ্ছা। এই হলো কথাটা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি মিজানুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকাতে পারছি না, তাই আজকে আলোচনাও করতে পারছি না। তবে আপনার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যে ডিভোর্সের যে বিষয়টি, সামনের যে দিন আপনার সাথে আবার থাকবে সেদিন এই বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সাথে আলোচনা করব, কারণ এটাও এখন একটু যদি অ্যাড করতে পারি, যেমন ধরেন ইভেন সিটিজেন, ওনার মানে এটা অনেকে জানতে যেতে পারে, এরকম আমার ক্ষেত্রে হয়েছে যে সিটিজেন তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করবে, হ্যাঁ, I-130 ইমিগ্রেন্ট পিটিশন, মানে এটা 2 মাসও হয়ে যেত, এমন হয়েছে। তো এক সময় আমি একজনের জন্য করলাম, তখন 11 মাস ছিল, 14 মাস। সেদিন বলতেছিল যে এরকম, আমি সাধারণত এই ডেট দেই না যে কতদিন হবে, এটা দেই না, যে এরকম মা বাপ নাই। সেদিন আমাকে ফোন করলো, আমি তখন মানে তো ন্যাচারালি মানে ফ্রাস্ট্রেটেড, এবং বাফেলো থাকেন, তো ওনার মেয়ে ওনার জন্য অ্যাপ্লাই করেছে, ইমিডিয়েট রিলেটিভ কেস। কী ব্যাপার? 38.5 মান্থস। চিন্তা করে দেখেন, সিটিজেনের বাবা মা, মানে ইমিডিয়েট রিলেটিভ কেস 38.5 মান্থস। আপনাকে আবারও ধন্যবাদ, যেহেতু হাতে সময় নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কথা বলেছেন এবং এই রাত্রিবেলা সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সত্যি আপনার প্রতি ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় সিটিজেনশিপ পরীক্ষায় কি গুরুত্ব এবং পাশ করার সহজ উপায় এবং কোন দিকগুলোর দিকে নজর দিতে হয় এই সিটিজেনশিপ পরীক্ষা পাশ করার জন্য, আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লেগেছে। এবং যারা আগামীতে পরীক্ষা দেবেন, কালকে দেবেন বা পরবর্তীতে দেবেন বা পরে আবেদন করবেন, তাদের জন্য যথেষ্ট একটি দিক নির্দেশনামূলক অনুষ্ঠান হয়েছে বলে মনে করি। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।